আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার ছেলে মিজান যদি বেঁচে থাকতো তাহলে আজ তোমার মতোই হতো। তোমাকে দেখতেও ঠিক মিজানের মতনই লাগছে। তুমি আর যাও বাবা, আমি দেখি ওনার সঙ্গে কথা বলে কিছু করতে পারি কিনা। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার এই দিন জীবনেও ভুলতে পারবো না। আপনার মিজানের জায়গা হয়তো আমি কোনোদিনও নিতে পারবো না, কিন্তু মিজান হয়ে ওঠার চেষ্টা করব। আমার তো আম্মা নেই, তাই আজ থেকে আমি আপনাকে আম্মা বলেই ডাকবো। আজ তাহলে চলি আম্মু। দাঁড়া বাবা, কিছু মুখে খেয়ে তারপরে যাও। বাড়ি থেকে খালি মুখে বের হতে নেই। এই সবের আবার কি দরকার ছিল? আম্মা বলে ডেকেছো? কোনো মা কি তার সন্তানকে না খাইয়ে বাইরে পাঠায় বলো? তুমি বসো, খেয়ে যাবে। আর শোনো, তুমিও খেয়ে যেও। চলো আমরা রান্নাঘরে যাই। চল। বলছিলাম কি, ওই ছেলেটা কিন্তু খুব ভালো। কার কথা বলছো বলো তো? ওই যে সকালে যে ছেলেটা এসেছিল, মিজান। ও, ছেলেটাকে দেখলে খুব মায়া হয়। শান্ত স্বভাবের ছেলে, আর কথাবার্তাও খুব সুন্দর। কি বলতে চাও পরিষ্কার করে বলো, এত ভনিতা করার কি আছে? ভনিতা কোথায় করলাম? যা সত্যি তাই তো বললাম। ছেলেটা তো দূর থেকে আগ্রহ করে তোমার কাছে এসেছে কবিরাজি শিখবে বলে। তা কি, ছেলেটার আগ্রহ আছে, তা না হলে বিক্রমপুর তো একেবারে কাছে নয়। এই জন্য তো বলছি, বেচারাকে ফিরিয়ে না দিয়ে শেখালেই তো পারো। আমিও তো চাই যে আজকালকার ছেলেরা কবিরাজি শিখুক। নিজের বিদ্যা উপযুক্ত ছাত্রের কাছে কেনা দিতে চায় বলো, কিন্তু আবার কিন্তু কিসের? সময়টা বড় খারাপ বড় বউ। কার মনে যে কি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তার মানে কম বয়সী ছেলেরা এখন সব বিপ্লবীদের দলে নাম লেখাচ্ছে। কে যে কোন উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। তার মানে তুমি কি বলতে চাইছো ছেলেটা বিপ্লবী? আমি সে কথা বলছি না যে ছেলেটা বিপ্লবী, কিন্তু পুলিশের সন্দেহ যদি একবার তার উপরে পড়ে তাহলে আমরা শুনতে কি করব? কেউ বিপ্লবী না হলেও পুলিশ থেকে সন্দেহ করবে? বড় বউ, আমাদের সুলতান কি বিপ্লবী ছিল? সেও কি পুলিশের হাত থেকে রেহাই পেল?
ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে কবিরাজি শেখাবো। ছেলেটাকে দেখলে আমার মিজানের কথা মনে পড়ে যায়। এই জন্য আমি চাই ছেলেটাকে আমার কাছে কাছে রাখতে। এবার তুমি যা ভালো বোঝো। আমি বললাম তো আমি শেখাবো, বাড়িতে থেকেই শেখাবো। আমার রাত হলো, শুয়ে পড়ো। মিজান ছেলেটা বেশ ভালো, যেমন ভদ্র তেমনি সুন্দর কথাবার্তা, তেমনি বিনয়ী। অথচ দেখ, এমন একটা ছেলে এরকম অজপাড়া গায়ে পড়ে আছে। আপনি কার কথা বলছেন মা? ও মা, আমি এতক্ষণ ধরে বক বক করলাম, কার কথা বললাম কি বললাম কিছুই বুঝিসনি? আরে আমি তো মিজানের কথা বলছিলাম, তোর শ্বশুরের ছাত্র। কেন, তুই তাকে দেখিসনি? না, কোনো কিছুতেই এখন আমার আর কোনো আগ্রহ নেই। তবে শুনেছিলাম আব্বার কাছে নাকি শহর থেকে কবিরাজি শিখতে একজন ছাত্র এসেছে। ব্যাস, ওইটুকু। আমারই কি কোনো কিছুর প্রতি আগ্রহ ছিল রে? জগৎ সংসারে কোনো কিছুর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। প্রথমে মিজান, তারপর সুলতান। শুধু বেঁচে আছি এই সংসার আর আমার ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে। আমার তো তাও নেই মা, আমি কি করে বাকি জীবনটা কাটাবো? আল্লাহর উপর ভরসা রাখ মা, তিনি যেমন তোর সব কিছু কেড়ে নিয়েছেন, তেমনি নিশ্চয়ই তিনি তোর জন্য তেমন ভালো কিছু ঠিক করে রেখেছেন। আমার আর বিশ্বাস হয় না, কোনো কিছুতেই আমার আর আগ্রহ হয় না। ওই যে আপনি মিজান না কার কথা বলছিলেন, তাকে দেখতে বা তার কথা শুনতে কোনো আগ্রহই আমার নেই। আসলে হয়েছে কি, তোর মনটা এখন বিক্ষিপ্ত হয়ে আছে, এই জন্য এখন কোনো কিছুই তোর ভালো লাগছে না। কিন্তু একটা সময় ছিল যখন তুই সূর্যাস্ত দেখতে ভালোবাসতিস, বাতাসের রজনীগন্ধার গন্ধে তুই বিভোর হয়ে যেতিস। সেসব তো অতীত, সেসব কথা থাকবে না। অতীতের কথা মনে করতে গেলে তো আপনার ছেলের কথা মনে পড়ে যায়। মনের মজা কি জানিস রে মা? মনের মজা হলো সময়ের প্রলেপ যখন তার উপরে পড়ে, তখন ভেতরে যে দগদগে ঘাটা থাকে না, সেটা কখন যে শুকিয়ে যায় টেরই পাওয়া যায় না, শুধু ক্ষতের চিহ্নটা থেকে যায়। এই জন্যই বলছি, ধৈর্য ধর, সময়ের নৌকায় নিজেকে ভাসিয়ে দে, দেখবি সময় ঠিক তোকে ঘাটে পৌঁছে দেবে। যদি সে পথ ভুল হয়? পাগল, আমরা আছি, আমরা সবাই মিলে একসাথে হাল ধরব। মা,
আমার কর্তা হইতেছে গা মাটির মানুষ। এই গ্রামে যত লোক আছে সব কর্তারে মান্যগণ্য করে। আর আমার জীবনে কর্তার মতো বড় কবিরাজ আমি দেই নাই। আর একটা জিনিস মনে রাখবা, কর্তা কোনো দেরি সহ্য করে না কিন্তু, বুঝছো? আশা, কি হলো? তুমি এখানে দাঁড়া আছো কেন? চলো, আসো। ও কেন এলো? কিসের জন্য এলো? আর কি কোনো জায়গা ছুটলো না? এ বাড়িতে আসতে হলো। কি হবে এখন? কি করবো আমি? গুল, এই গুল, কোথায় গেলি রে? ও মা, তুই তো ঘরেই আছিস, তাহলে ডাকে সাড়া দিলি না কেন? শরীর খারাপ হলো নাকি ভাবি? না না আপা, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমাকে বলো। বললাম তো আমার কিছু হয়নি। আসলে এত লোক, এত ভিড় আমার ভালো লাগছে না। আগে একটা সময় ছিল, কিন্তু এখন আমার মনটা ভালো নেই। বাইরের লোকজন দেখলে এখন আমার বিরক্ত লাগে। বুঝতে পেরেছি, তুমি ওই মিজানের কথা বলছো, তাই তো? ঠিক বলেছো। আব্বা আমার সবকিছুতে বাড়াবাড়ি। কেন যেরকম একটা বাইরের লোককে পাত্তা দিচ্ছে আমি বুঝি না। লোকটা কেন এসেছে বলতো? শুনেছিলাম তো আব্বার কাছে কবিরাজি শিখতে এসেছে। মোহন চাচার সাথে নাকি রাস্তায় দেখা। এরকম অচেনা অজানা মানুষকে কি বাড়িতে ঢুকতে দেয়? ঠিক ঠিকই বলেছো ভাবি, ঠিকই বলেছো ভাবি। এরকম অজানা অজানা একটা লোকের নাম মিজান বলে এত বাড়াবাড়ি। সে যেই হোক না কেন, আমি আমার ভাইয়ের জায়গায় তাকে কখনোই গ্রহণ করতে পারবো না। এমন করে বলছিস কেন রে অন্তরা? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোর আব্বা আম্মার কথাটা একবার চিন্তা করে দেখ। তারা যদি এই ছেলেটার মধ্যে কোনো আনন্দ খুঁজে পায়, তাহলে ক্ষতি কি? আমি এইটুকু নিশ্চিন্ত হয়ে বলতে পারি, এই ছেলেটা খুবই ভালো ছেলে, ভদ্র নম্র সভ্য ছেলে, কোনো ভদ্র ভালো পরিবারের ছেলে। তারপরেও চাচি, সে একজন বাইরের লোক, আর সে যতই ভালো হোক না কেন, আমি কাউকে বিশ্বাস করিনি। সদ্য বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার উপরে সব আদি খেতে আমার একদম ভালো লাগছে না। অন্তরাপা ঠিকই বলেছে চাচি। এরকম বাইরের একটা লোককে বাড়িতে ঢোকানো কি ঠিক হচ্ছে? তুমি বলো। তুমি ওনার আসা যাওয়া বন্ধ করো। আচ্ছা, তোদের এতে আপত্তির কি আছে আমি তো বুঝতে পারলাম না। একটা ভদ্র ঘরের ছেলে কবিরাজি বিদ্যা শিখতে এসেছে, তাতে তোরা এমন করছিস কেন? হচ্ছে চাচি, হচ্ছে। বাড়িতে একটা পরপুরুষ ঘোরাঘুরি করলে সমস্যা হয়। গুল, তোর কি হয়েছে বলতো? আচ্ছা, বাইরের একটা লোক এ বাড়িতে আছে, তাতে তোর সমস্যা কোথায়? নাকি ওকে দেখলে তোর সুলতানের কথা মনে হচ্ছে? চাচি, কি বাজে কথা বলছো? ঠিকই বলছি রে অন্তরা, কার কি সমস্যা হয় সেটা আমি বুঝি। তোর চাইতে তো বুদ্ধি বিবেচনা কিছুটা হলেও আমার বেশি। তোর চাচা মারা যাওয়ার পর আমার যে কেমন লেগেছিল, আমি কাউকে সহ্য করতে পারতাম না। তোর চাচার বয়সী কাউকে দেখলেই আমার তোর চাচার কথা মনে হয়ে যেত। আমি সেই বয়সে কোনো মানুষকে তখন সহ্য করতে পারতাম না। মনে হতো সবাই তো ভালো আছে, সুখে আছে, শুধু আমার স্বামী কেন চলে গেল। আমার আমার কেমন পাগলের মতন লাগতো।
তাই আমি ওর সমস্যাটা বুঝি। না চাচি, তুমি আমার সমস্যাটা বোঝোনি। আমার এসব কিছু ভালো লাগছে না। ওই মিজানটাকে চোখের সামনে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, আমি ওই মিজানের মধ্যে মোটেই ওনাকে দেখতে পাই না। ওনার সঙ্গে কারো তুলনা করবে না। ভবিষ্যতে এসব কথা না বললেই খুশি হবে। কি হয়েছে বলতে চাচি? ওই লোকটাকে আমারও পছন্দ নয়, তবে ভাবি যেরকম করছে সেটাও তো অস্বাভাবিক। সমস্যা, কিছু একটা সমস্যা, কিন্তু সেটা কি? তুমি অযথাই অত চিন্তা করছো পারুল। আমাদের সুইমন নিশ্চয়ই ভালো আছে। খারাপ কিছু হলে আমরা অবশ্যই খবর পেতাম। তুমি তো বলছো ঠিকই, কিন্তু আমার মন মানছে না। সারাক্ষণ কু ডাকছে। এমন তো কোনোদিন হয় না। কেঁদো না পারুল, আর সারাক্ষণ শুধু মনে মনে খারাপ চিন্তা করো না। তুমি দেখে নিও পারুল, দেশ একদিন স্বাধীন হবে, আর তখন আমাদের ছেলেরা বিজয়ীর মতো ঘরে ফিরে আসবে। আগে তো গোপনে এসে দেখা করে যেত, এখন তাও আসে না। কি করে আসবে বলো তো পারুল? গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দারোগাকে খুন করার চক্রান্তটা ফাঁস হওয়ার পর থেকেই তো পুলিশ এই গ্রামের উপর কড়া নজরদারি করছে। তবু আমার মনকে শান্ত করতে পারি না। কতদিন হয় ছেলেটা বাড়ি ছাড়া। মায়ের মন কিভাবে নিশ্চিন্ত থাকে বলো? আমি সবই বুঝি পারুল। তুমি যেমন মা, তেমনি আমিও তো বাবা। কিন্তু কি করবো বলো, সবই আমাদের কপাল। সব খারাপ কপাল কি শুধু আমাদের? কোথায় ছেলেটা বিয়ে করে ঘর সংসার করবে, আমরা নাতিপুতি নিয়ে খেলবো, না গিয়ে বিপ্লবী দলে নাম লিখিয়েছে। এ তুমি কি বলছো? এ পথে যাওয়া তো খারাপ নয় পারুল। দেশকে অত্যাচারী শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ছেলেরা ঘর ছেড়েছে, এ তো আমাদের জন্য গর্বের পারুল। কিন্তু ওর ডাক্তারি পড়াটা যে হলো না। আমাদের কত স্বপ্ন ছিল ও ডাক্তার হবে, গ্রামের মানুষদেরও চিকিৎসা করবে, দুহাত তুলে মানুষ ওকে আশীর্বাদ করবে। নাইবা হলো ডাক্তার, দেশের সেবা করো তো মানুষের সেবা করা, তাই না? চুপ করো তো, খালি দেশ আর দেশ। তোমাদের বাপ ছেলের মুখে শুধু ওই একই কথা। তাই বলে ও কি আমাদের কথা একবারও ভাববে না? এ তো ডেকে অশান্তি আনা। বিপ্লবী না হলেই বুঝি শান্তিতে থাকতে পারতো? আচ্ছা, এদেশে কোন মানুষটা শান্তিতে আছে বলো তো? তাহলে দলে দলে মানুষ গ্রাম ছেড়ে পালালো কেন? সে তো দারোগাকে খুন করার পরিকল্পনা হয়েছিল তাই। আবার তো তারা ঘরে ফিরে আসবে। কিন্তু আমার সুবিমল। তাই যদি হয় তাহলে একবার আমাদের সুলতানের কথা ভাবো তো। সে তো বিপ্লবী ছিল না, কিন্তু পুলিশ তো তাকেও জেলে পুরেছে। আচ্ছা, লোকে কানাঘুষা করছে সুলতান নাকি তলে তলে সুবিমলের সাথে যোগাযোগ করত। সত্যি কি তাই? হ্যাঁ, কথাটা আমিও শুনেছি, কিন্তু কথাটা আমার বিশ্বাস হয় না। সুলতানের মতো ছেলে। তাহলে কি লোকে মিথ্যা কথা বলছে? ওরা দুজন অভিন্ন হৃদয় বন্ধু, তাই হয়তো মানুষ সন্দেহ করে। এই গুল, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন ভাবি? ঘর গুছাতে হবে, তারপর তোকে সাজাবো। কেন? ঘরদোর তো গোছানোই আছে। আর এই ভর দুপুরে আমাকেই বা সাজাবে কেন?
তারা যদি এসে পড়ে তাহলে আর সময় পাওয়া যাবে না। কারা আসবেন? মেহমান নাকি? কারা একটু পরেই বুঝতে পারবি, এখন চল। বলো না ভাবি, কারা আসবেন? বিক্রমপুর থেকে তোকে দেখতে আসছে। যাও, তোমার খালি মিছে কথা। মিছে কথা নয় রে, একদম সত্যি। ওনারা এলেন বলে। এখন তাড়াতাড়ি চল, তোকে খুব ভালো করে সাজাবো। এমন সাজাবো না, ছেলে পক্ষের লোক তোর দিকে হা করে তাকিয়ে থাকবে। ধ্যাৎ, একটু মুখটা উঠাও। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। তোমা, ঘরের কাজকর্ম কিছু জানো? কাজ করবার সবই পারে, ভালো রান্নাও করতে পারে। বাহ 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 বাহ। তাহলে তো কোনো সমস্যাই নেই, তা কি বলেন দুলাভাই? মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তুমি যাও। চল। এই গুল, সুন্দর না? এই, তোর পছন্দ হয়েছে? ধ্যাৎ ভাবি, ছেলে পক্ষের তো বাড়িঘর দেখে এলে, তা কিরকম দেখলে? অনেক ভালো বাড়ি, বেশ বড়, অনেক ঘর দূর, ওদের অনেক চাকর বাকর। ওদের জায়গা জমি কেমন আছে? শুনলাম অনেক জায়গা জমিন আছে, তবে অন্যরা দেখাশুনো করে। অন্যেরা দেখাশোনা করে? তা তো করবেই। ছেলেটা তো শুনলাম পড়াশোনা শেষ করে তার বাবার কাপড়ের ব্যবসায় বসেছে। হ্যাঁ, ঢাকায় বিরাট কাপড়ের দোকান আছে ওদের, সেই দোকানে অনেক লোক লস্কর খাটে। ওখানে বিয়ে হলে আমাদের গুলবদন তো তাহলে রানীর মতো থাকবে, তাই না বলো? তা তো থাকবেই, কোনো কিছুর অভাব নেই। খেয়ে পরে দান খয়রাত করে বছরে ওদের অনেক টাকা জমে। আর ছেলেটা তো একটা হীরের টুকরো, একেবারে রাজপুত্রের মতো চেহারা। শুধু চেহারাটাই দেখলে ছেলের গুণও তো অনেক। কত পড়াশোনা, কত বড় দোকানের মালিক, যেমন কথাবার্তা তেমন মিষ্টি ব্যবহার। আচ্ছা, দেনা পাওনার কথা কিছু বললো? না 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 না, ওদের কোনো দাবি দেওয়া হয়নি। আল্লাহ রহমতে এবার বিয়ে থাকাটা ভালোভাবে মিটে গেলেই বাঁচি। নিশ্চয়ই মিটে যাবে, আমাদের একটি মাত্র মেয়ে। এমনিতেই আমরা অনেক অশান্তির মধ্যে আছি, অনেক কষ্টে দিন যাপন করছি। আমাদের অশান্তি আর বাড়াবেন না তো? তুমি কিন্তু অবুঝের মতো কথা বলছো। আমি অবুঝ না, আপনি সব বুঝে অবুঝের মতো আচরণ করছেন। আপনার কাছে আপনার পরিবারের সম্মানের মূল্য কতটুকু আমি জানি না, কিন্তু আমার কাছে আমার আলী পরিবারের সম্মানের মূল্য অনেক। তাই আমি এই সম্মান খোয়াতে পারবো না। বলো, আমি তোমার সব কথা মানবো, তোমাকে আর কখনো বিরক্ত করবো না। দয়া করে আমার কথাটা শোনো, আমি তোমার সম্মান নিয়ে ছেলে খেলা করবো না। এ ধরনের কথা আপনার মুখে মানায় না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।